স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদ। ই কমার্স খাতে ভ্যাট বাড়ানোর ফলে এই খাত হুমকির মুখে পড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বা বেসিস। এছাড়া বাড়তি ভ্যাট থাকায় কম খরচে ইন্টারনেট সেবা থেকে গ্রাহকরা বঞ্চিত হবে বলছেন এই খাতের সংশ্লিষ্টরা। আজ আমরা আলোচনা করব ই কমার্স। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাসরুর এবং মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। জনাব কামাল এবং জনাব মাসরুর, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ধন্যবাদ। জনাব মাসরুর, প্রথম প্রশ্ন আপনার কাছে দিয়ে শুরু করতে চাই আমরা। এবারে বাজেটে প্রস্তাব করা হয়েছে যে 4% ভ্যাট দিতে হবে ই কমার্সের উপর, যে কোনো ই কমার্সের উপর, এবং আপনারা বলছেন যখন ই কমার্স খাত একেবারেই নতুন অবস্থায় আছে, যেমন উঠতে শুরু করছে, ব্যবসা শুরু করছে, তখন এই ভ্যাট এই খাতের ব্যবসা সম্প্রসারণের জন্য একটি ব্যাঘাত হিসেবে দেখা দেবে, কেন মনে হচ্ছে? আচ্ছা, এই ক্ষেত্রে আসলে আমরা যদি একটু প্রেক্ষাপটটা বর্ণনা করি, ই কমার্স আসলে বাংলাদেশে একেবারেই ম্যাক্সিমাম 3 থেকে 4 বছর হলো শুরু হয়েছে। এখন যখনই কোনো একটা সেক্টর শুরু হয় তখন কিন্তু ওই সেক্টরের অনেক চ্যালেঞ্জ থাকে। আমাদের সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই সেক্টরের যে আমাদের দেশে যেহেতু লোকজন কেনাকাটার ব্যাপারটা সবসময় আমরা অভ্যস্ত কোনো দোকানে যেয়ে কিনতে, সেক্ষেত্রে কিন্তু প্রথমেই এক ধরনের অভ্যস্ততা থাকে এবং এই অভ্যস্ততাকে চেঞ্জ করার জন্য কিন্তু প্রচুর সময় লাগে, প্রচুর এফোর্ট লাগে, প্রচুর বিনিয়োগ লাগে। আমাদের দেশে যে সকল ই কমার্স যারা স্থানীয় লোকাল উদ্যোক্তারা কাজ করছে গত 3 থেকে 4 বছরে, তারা কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট করে আসছে এই সেক্টরের ব্যাপারে। অনেকেই, বেশিরভাগই এর মধ্যে ক্ষুদ্র মাঝারি পর্যায়ের উদ্যোক্তা, কিন্তু তারা কিন্তু কনজিউমার অ্যাওয়ারনেস তৈরি করা এবং কনজিউমারদেরকে পৌঁছানো এবং পার্টিকুলারলি কোনো একটা জিনিস তার ঘরে পৌঁছায় দেওয়া, এর পিছনে কিন্তু অনেক অপারেটিং এক্সপেন্স আছে। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সারা ওয়ার্ল্ডেই কিন্তু আসলে ই কমার্সের পপুলার হওয়ার পিছনে সবচেয়ে একটা বড় কারণ থাকে যে অনলাইনে কোনো জিনিস কিনলে সেটা সাধারণ ফিজিক্যাল দোকান থেকে কম দামে পাওয়া যায়। এটা শুধুমাত্র আমাদের আশেপাশের দেশে না, এটা ইভেন আমেরিকাতেও যদি কেউ Amazon.com যে কিনে, সে কিন্তু সাধারণ ওদের যে ওয়ালমার্ট বন্য দোকান থেকে কেনার থেকে অনেক কম দাম পায়। এটা একটা ওয়ান অফ দ্য মেজর কারণ থাকে সেখানে হচ্ছে যে অনলাইনকে প্রমোট করার জন্য সব দেশেই কিন্তু ইনিশিয়াল পর্যায়ে বা ইভেন অনেক ক্ষেত্রে গ্রোয়িং পর্যায়েও ভ্যাট বা সেলস ট্যাক্সটা থাকে না। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যদি আমাদের এই সময় এই পর্যায়ে আর্লি স্টেজেই যদি ভ্যাটটা আরোপ করা হয়, তখন যেটা হবে এই ভ্যাটটা কিন্তু আলটিমেটলি কনজিউমারদের উপরেই দিতে হবে, অথবা আমাদের কোম্পানি যেগুলো আছে তাদেরকে এটা সাবসিডি দিতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আমাদের সাধারণ কোনো পার্টিকুলার পণ্য যদি বিক্রি করতে হয় অনলাইনে, প্রাইস কিন্তু কম্পিটিটিভ হবে না। কারণ সাধারণ একজন কনজিউমার দেখবে যে আমি যদি সাধারণ দোকানে যাই, অনেক ক্ষেত্রে ঢাকার বাইরে বেশিরভাগ জায়গায় সাধারণ দোকানগুলিতে আসলে ভ্যাট প্রযোজ্যই হয় না। সেখানে যদি দেখা যায় যে ওইখানে ভ্যাট দিতে লাগছে না, আবার অনলাইনে যদি কিনতে লাগে ভ্যাট দিতে হয়, তাহলে কিন্তু ক্রেতারা প্রথমেই অনলাইন থেকে মুখ ফিরিয়ে নেবে এবং এই টোটাল যে সম্ভাবনাটা আছে আমাদের ডিজিটাল কমার্সের, এটা প্রথমে হুমকির মুখে পড়বে। ধন্যবাদ জনাব মাসরুর। আমি আপনাকে ফিরে আসবো সৈয়দ মোহাম্মদ কামাল। আপনার কাছে জানতে চাচ্ছি যে মাস্টার কার্ড বাংলাদেশের প্লাস্টিক মানি ক্ষেত্রে বড় মার্কেট প্লেয়ার আমরা বলছি। এই ক্ষেত্রে ই কমার্সের পাশাপাশি যখন আমরা প্লাস্টিক মানিতে ব্যবহার করব কোনো দোকানে, সেলস পয়েন্টে, তখনও কি এই ভ্যাট প্রযোজ্য হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে গিয়ে যেটা ফাহিম মাসরুর ভাইয়ের সাথে আমি একমত একটা কথা বলতে চাই যে অনলাইনে মানুষ কিনে হচ্ছে গিয়ে আসলে একটু মানে কম দামে জিনিসটা পাওয়ার জন্য। যদি সেখানে কস্ট বেড়ে যায়, ন্যাচারালি এটা একটা এফেক্ট করবে। আপনার যদি এখন সেক্ষেত্রে যদি আমরা রিটেলের সাথে এটাকে তুলনা করি, রিটেলের দুটো সেগমেন্ট আছে। একটা হলো গিয়ে আমরা যদি যেগুলো সুপার শপগুলোকে দেখি, সেখানে যাবৎকাল 2% একটা ভ্যাট ছিল, সেক্ষেত্রে এবার এটাকে প্রস্তাবনা করা হচ্ছে সেক্ষেত্রেও 4%, সেখানে 4%। এবং তার সাথে যদি আপনি তুলনা করেন একটা গ্রসারি বা একটা সাধারণ একটা দোকান, সেখানে কিন্তু আসলে ভ্যাটটা ওভাবে চার্জ করা হয় না। তো তুলনা যদি এভাবে করি রিটেল ভার্সেস ই কমার্স, যেখানে ই কমার্সের স্বচ্ছতাটা বেশি থাকবে, সেক্ষেত্রে হয়তো বা যেভাবে তাদের চার্জ করতেই হবে এবং সেটা তারা করতে বাধ্য এবং ট্রান্সপারেন্সি রাখতে হবে, তার সাথে তুলনা করলে রিটেল হয়তো ওটার থেকে সাশ্রয়ী রেটে পাওয়া যাবে। তো আমি এখানে একটু অ্যাড করতে চাই, যেহেতু আপনি মাস্টার কার্ডের কথাটা আনলেন। আমরা মাস্টার কার্ডের পক্ষ থেকে রেগুলেটরসকে সাথে নিয়ে, ব্যাংকগুলোকে সাথে নিয়ে আমরা যেটা করছি, এই কার্ডের ট্রানজ্যাকশনকে আরো গ্রহণযোগ্য করার জন্য, জনপ্রিয় করার জন্য এবং সিকিউর করার জন্য কাজ করছে। আপনি জেনে থাকবেন হয়তোবা কার্ডে অলরেডি একটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা হয়েছে, যেটা বেসিস উদ্যোগ নিয়েছিল এবং আমরাও ব্যাংকগুলোর সাথে কথা বলে, রেগুলেটরসগুলোর সাথে কথা বলে আলটিমেটলি অনেকগুলো ব্যাংক এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এসেছে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি? যখন অনলাইনে কোনো ট্রানজ্যাকশন করবেন তখন এটাকে আরো সিকিউর করবে। বাংলাদেশের কার্ড মার্কেট আস্তে আস্তে চিপের দিকে যাচ্ছে, ইএমভি চিপ কার্ডের দিকে যাচ্ছে। এই কাজগুলো কেন করা হচ্ছে যে
ই কমার্সকে মানে ই কমার্সের প্রসপেক্টটাকে চিন্তা করি, তো আলটিমেটলি যদি ই কমার্সের যদি আলটিমেটলি দাম বেড়ে যায় এবং মানুষ যদি ই কমার্সের দিকে ধাবিত না হয়, তাহলে সকল এই কর্মযোগ্য আমরা বা ব্যাংক বা রেগুলেটর যেই আমাদেরকে যে ইনস্ট্রাকশন দিয়েছে বা যে গাইডলাইন দিয়েছে সবকিছুতেই আসলে তার একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে বলে আমরা মনে করি। Absolutely. জনাব মাসরুর, গভর্নমেন্টের উদ্দেশ্য নিশ্চয়ই রেভিনিউ কালেকশন তাকে করতেই হবে। এখন যেটা হয় যে প্রত্যেকটা সেক্টরে বলে থাকেন যে তাদের সেক্টরে ভ্যাটটা বা ট্যাক্সটা না বাড়িয়ে অন্যখানে করানো হোক। আমি যে তর্কের খাতিরে বলে থাকি যে এই ই কমার্স ক্ষেত্রে আমাদেরকে আসলে এটাকে এক্সাম করতে হবে, কারণ এটা নতুন খাত। তাহলে কি যুক্তিতে আপনি বলবেন যে সরকারকে যদি এখানে যদি এখন ভ্যাটটা না ধরা হয়, যেটা মার্কেট এখন 100 কোটি টাকা বছরে, এখন সেখান থেকে এই মুহূর্তে যদি ভ্যাট যদি পেয়ে থাকে 4 কোটি টাকা, তাহলে কি করে সরকার আসলে প্রকৃত অর্থে 4 কোটি অনেক বেশি অর্জন করবে যদি এখন ভ্যাটটা না দেওয়া হয়? ধন্যবাদ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে কিছুটা উত্তর আপনার প্রশ্নের মধ্যেই আছে। আসলে এই সেক্টরটা একেবারেই আর্লি স্টেজে। এখন এই সেক্টরটা কেন আমাদের দেশে গত কয়েক বছরে পার্টিকুলারলি সরকার যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছে, হোয়াট ইজ দ্য মেইন কাইন্ড অফ সেলিং পয়েন্ট অফ ডিজিটাল বাংলাদেশ, যে এই সেক্টরের মাধ্যমে হাজার হাজার লাখ লাখ তরুণ উদ্যোক্তা এবং তরুণ পেশাজীবীদের কর্মসংস্থান হবে। এখন আমরা দেখেছি কিন্তু আসলে এটা শুধুমাত্র আমাদের দেশে না, আমাদের আশেপাশেও দেশে এই ই কমার্স বা অনলাইন ভিত্তিক ব্যবসাগুলো কিন্তু আমরা ছোট্ট একটু বিরতি নিতে যাচ্ছি। আমরা মাসুর, আপনি বলছিলেন যে কেন আসলে সরকার প্রকৃত অর্থে লাভবান হবে? জি, আসলে আপনি যেটা বললেন, আসলে এই সেক্টরটা এত ছোট বর্তমান পর্যায়ে লেনদেনের পার্সপেক্টিভে মাত্র বছরে 100 কোটি টাকার মতো লেনদেন হয় ম্যাক্সিমাম। এখন যদি আপনি 4% ভ্যাট আরোপও করেন তাহলে ম্যাক্সিমাম এখান থেকে 3 থেকে 4 কোটির মতো ভ্যাট সরকার রাজস্ব আদায় করতে পারে। সরকারের কিন্তু রাজস্ব টার্গেট হচ্ছে প্রায় 3 লাখ টাকা। সেই অর্থে এই 3-4 কোটি টাকার যদি আপনি একদিকে চিন্তা করেন, আরেক দিকে চিন্তা করেন যে এর বিশাল একটা কর্মসংস্থান, উদ্যোক্তা এবং আচ্ছা, ধন্যবাদ। আমরা আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। আমাদের সাথে থাকুন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মোচ্ছিলে। আজ আমরা আলোচনা করছি ই কমার্স নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাসরুর এবং মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। জনাব কামাল এবং জনাব মাসরুর, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব কামাল, আমরা কথা বলছিলাম বিরতিতে যাবার আগে, জনাব ফাহিম মাসরুর বলছিলেন যে কেন সরকার যদি এই মুহূর্তে এখানে ভ্যাট এই সেক্টরে ধার্য না করে তাহলে কীভাবে আসলে বেশি লাভবান হতে পারে। এই লাভবানটা কি এরকম যে আমি যদি বলি যে এই মুহূর্তে বাংলাদেশের ই কমার্স সাইট রয়েছে প্রায় 250টির মতো, বা ফরেন ইনভেস্টমেন্ট যেখানে রয়েছে 50 মিলিয়নের ইউএস ডলার, বা দেশি লোকাল ইনভেস্টমেন্ট হচ্ছে 5 মিলিয়ন ইউএস ডলার, এইগুলোকে আসলে বাড়বে আলটিমেটলি, এবং এর ফলে তো সত্যিকার অর্থে ব্যবসা বেশি হবে এবং টার্ন ওভার বেশি হবে, গভর্নমেন্ট কিছুটা অ্যাকচুয়ালি কি মানে এখন 100 কোটি টাকা আপনি দেখতে হবে যে 3-4 বছরে 100 কোটি টাকা আমরা এসে দাঁড়িয়েছি। এবং আজকে যদি আজকের অবস্থায় যদি বসে আমরা কথাটা বলছি, যখন ই কমার্সে কিন্তু বাংলাদেশে অনেক কিছু এখন করা যাচ্ছে। আপনার যেমন আপনার জিনিসপত্র কেনা যাচ্ছে, আপনার কাপড় চোপড় থেকে চাল ডাল থেকে শুরু করে প্লেনের টিকিট থেকে শুরু করে ট্রেনের টিকিট, টপ আপ, সব কিছুই অলমোস্ট করা যাচ্ছে। এই 3-4 বছরে কিন্তু আমাদের জাতি হিসেবে আমরা যেহেতু অ্যাডাপ্টেবল, হাইলি অ্যাডাপ্টেবল একটা জাতি, আমরা কিন্তু এগুলো করেছি। রাইট, 100 কোটি টাকা গত 3-4 বছরের ফল। কিন্তু আজকে যদি এই ধরনের কোনো ভ্যাট বা ট্যাক্স অ্যাডিশনাল এই মুহূর্তে দেওয়া হয়, তাহলে হয়তো বা আমরা যেটা ধারণা করছি এই 100 কোটি টাকার মার্কেটে সংকুচিত হবে। আমাদের দিক থেকে যে প্রস্তাবনা আমরা বারবারই বলেছি যে এই মুহূর্তে এই ট্যাক্সটা বা ভ্যাটটা না দেওয়া হোক। কেন আমরা বলছি যে এই একটা ইমার্জিং সেক্টর, যেহেতু এটা এই ইমার্জিং সেক্টরকে গ্রো করার সুযোগ দেওয়া হোক। 5 বছর ডাউন দ্য লাইন আসলে একটা পর্যায়ে যখন এই সেক্টরটা ম্যাচুরিটি পাবে, তখন আসলে আমরা যে আজকে বলছি না 100 কোটি টাকায় 4 কোটি টাকা ভ্যাট খুবই কম একটা অ্যামাউন্ট, বাট এটা যদি একটু বড় সেক্টর হয়ে যায়, 1000 কোটি টাকার সেক্টর হয়ে যায়, তখন কিন্তু এই ট্যাক্সটা ভ্যাটটা আসলেই ইমপ্লিকেশনটাও বাড়বে, গভর্নমেন্টের জন্য রিয়েলি এটা কন্ট্রিবিউট করবে টু দ্য ওভারঅল রেভিনিউ অফ গভর্নমেন্ট। তো এটাই আমার দিক থেকে, এবং একটু অ্যাড করলে করা উচিত বলে মনে করছি যে একটা বেসিসে কিন্তু একটা ই কমার্স অ্যালায়েন্স আছে। অ্যালায়েন্স থেকে আমরা আসলে চেষ্টা করি ই কমার্সের উন্নয়নের জন্য যা কিছু করার, ফাহিম ভাই ওটার আহ্বায়ক আমাদের কমিটির, এবং আমরাও মাস্টার কার্ডের মেম্বার হিসেবে আছি। আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি ই কমার্সের উন্নয়নের জন্য ইমার্জিং সেক্টরটাকে কীভাবে ম্যাচিওর্ড আরও করা যায় সেই দিকে। তো আমরা এটাই মনে করি যে আরও ইনভেস্টমেন্ট আসবে। আমি খালি বাইরের ইনভেস্টমেন্টের কথা বলছি না, লোকাল কোম্পানিগুলো আরও অনেক গ্রো করার স্কোপ আছে এখানে, আরও অনেক নতুন সেক্টর ওপেন করার সুযোগ আছে। সব কিছু মিলে এই ম্যাচিওর সেক্টরটাকে, এই ইমার্জিং সেক্টরটাকে ম্যাচিওর হওয়ার সুযোগটা দেওয়া হোক, এটি আমরা অনুরোধ করব। এবং 5 ইয়ার্স ডাউন দ্য লাইন মেবি আবার ভ্যাট ইমপ্লিমেন্ট করার সময় তখন আমার দিক থেকে কিছু বলার থাকবে না হয়তো বা। মাসুর, আপনার কি মনে হয় যে আসলে ম্যাচিউরটা কখন হবে এই সেক্টর? এটা আসলে যেটা বললাম,
বর্তমান চ্যালেঞ্জটা কি আমাদের দেশে? এটা ঠিক, ইন্টারনেটের পেনিট্রেশন বাড়ছে, এখন প্রায় 1-2 কোটির মতো লোক ইন্টারনেট ইউজ করছে, Right. কিন্তু দেখেন আপনার অনলাইনে জিনিস কিনছি আমি, এটা কিন্তু একটা বড় ধরনের কালচারাল শিফট। আমরা মানে সবসময় দোকানে যে কিনে দিয়ে আসি, জিনিসটা দেখে দেখে আমরা তারপর কিনবো, এখন না দেখে কিনতে হচ্ছে। না দেখে কিনছি, আমি একটা ট্রাস্ট করে কিনছি। তো এই জিনিসটা কিন্তু একটা মানে বড় ধরনের কালচারাল শিফট, এবং এটা আমি বলছি না কালচার শিফট হবে না, এবং হয়েছে। আমরা যদি এখন চায়নাতে দেখি, চায়নাতে আজ থেকে 10 বছর আগে ই কমার্স ছিলই না, এখন চায়নার টোটাল যত ধরনের ট্রানজাকশন হয় তার 10% ট্রানজাকশন হচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে এখন অনেক ট্রানজাকশন হচ্ছে, এবং এখানে বেশ বড় বড় সাকসেস কেস হচ্ছে। আমাদের দেশে কিন্তু এই ট্রানজাকশনটা শুধু মানে এই কালচারাল শিফটটা শুরু হয়েছিল। এখন কিন্তু লোকজন টেস্ট করছে, মানে ঠিক আছে আমি হয়তো 10টা জিনিস কিনছি, তার মধ্যে একটা জিনিস আমি অনলাইনে কিনে দেখি কিরকম। এই সময়ে যদি আমি দামটা বেড়ে যায়, আমি সাধারণ দোকান থেকে যদি অনলাইনে কিনতে গেলে দাম বেড়ে যায়, তাহলে কিন্তু ক্রেতারা এই যে তাকে উদ্বুদ্ধ করা যে অনলাইনে জিনিসটা, সেও কিন্তু একটা এক্সপেরিমেন্ট করছে, তাহলে কিন্তু সে এই জিনিসটা করবে না। তো এই জন্য আমরা মনে করছি যে এই সময়টা, আর্লি স্টেজটা আমরা যদি এটাকে প্যাট্রোনাইজ করি কিছুটা হলো, তাহলে কিন্তু এর যেটা কামাল ভাই বললো যে এর বেনিফিটটা, লং টার্ম বেনিফিটটা হিউজ। শুধুমাত্র যে আমি কর্মসংস্থান, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, লাখ লাখ ছেলে মেয়েদের কাজ তৈরি, তা না, ভবিষ্যতেও সরকার এর থেকে বড় একটা আদর্শ করতে পারবে। এই জন্য যে এইখানে যাই ধরনের ট্রানজাকশন হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি মানে ট্রান্সপারেন্ট, ডিটেক্ট করা সম্ভব, জাস্ট ট্র্যাক করা সম্ভব, যেটা আসলে সাধারণ দোকানগুলিতে সম্ভব নয়। অতএব যদি এই সেক্টরটা বড় হয়, গভর্নমেন্টের রেভিনিউ পার্সপেক্টিভ থেকে কিন্তু এটা একটা বড় ধরনের বেনিফিট ভবিষ্যতে। এবং ডিজিটাল ট্রানজাকশনের ক্ষেত্রে এটা আসলে খুব বড় একটা ভূমিকা রাখবে। আপনারা একটু জানার জন্য এই জিনিসটা বলে দিতে পারি যে গ্লোবালি দেখা যায় যে আমাদের যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে 15%-এর মতো ট্রানজাকশন ডিজিটালে হয়, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এটা 5%-এর নিচে। তো এটা একটু বুঝতে হবে যে ডিজিটাল ট্রানজাকশন যদি সত্যিকারের অর্থে আমরা বাড়াতে চাই, অনলাইন একটা বড় ভূমিকা পালন করবে। এবং আমাদের আজকেও যেটা ফাহিম ভাইয়ের সূত্র ধরে একটু বলতে হয় যে আজকে কিন্তু ইয়াং ক্রাউড বা ইয়াং জেনারেশন আমি মনে করি ই কমার্সের দিকে বেশি ধাবিত হচ্ছে, কিন্তু যারা পুরনো লোক তারা এখনো কিন্তু একটু ওখানে শঙ্কা বোধ করে। তো একদিকে আমরা অ্যাওয়ারনেস করছি, একদিকে আমরা সিকিউরিটির কথা বলছি, একদিকে আমরা ক্যাশ অন ডেলিভারিকে আমরা কার্ডেও আনার চেষ্টা করছি, কিন্তু পাশাপাশি যদি সেক্টরটা ডেভেলপ না করে সব চেষ্টায় কিন্তু একটু মুক্ত উপরে পড়ার একটা সুযোগ আছে বলে আমরা মনে করি। এই যে বলছিলেন ট্রাস্টের কথা বলছিলেন, যে ই কমার্সের যে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রাস্ট। সেই ট্রাস্ট বৃদ্ধি করবার জন্য বা প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর করবার জন্য বেসিসের পক্ষ থেকে বা আপনারা যে ই কমার্স অ্যালায়েন্স করছেন, সেখান থেকে সুইচ করছেন? অফকোর্স আমরা যেটা করছি আসলে এই সেক্টরটাকে একটা ফর্মাল সেক্টরে রূপ দেওয়ার চেষ্টা করছি। যেটা এই প্রসঙ্গে আসলে বলি যে এই যে 4% যদি হয়, তখন যেটা হবে এই ফর্মালটা আবার ইনফর্মালে চলে যাবে। আপনারা জানেন যে আজকাল অনেকে হয়তো ফেসবুকের মাধ্যমে জিনিসপত্র কেনা বেচা করে, এটা কিন্তু একেবারেই ইনফর্মাল, এবং ভ্যাট কিন্তু ওদের উপরে আলটিমেট ধার্য করা সম্ভব না, কারণ ওই যারা বিক্রি করছে তারা হয়তো একটা বাসা থেকে করছে, তাদের রেজিস্ট্রেশন নাই, পারবেনও না। তো বাট এই যেহেতু একটা ফর্মাল সেক্টর অলরেডি তৈরি হচ্ছে, যেখানে আসলে তার ওয়েবসাইট দিয়ে ট্রেড লাইসেন্স করে তারা ব্যবসা করছে, ওরাই কিন্তু ব্যাটে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমরা মনে করি যদি এই পলিসি সাপোর্ট না দেওয়া হয়, আমরা কিন্তু দেখবো যে হয়তো লোকে অনলাইনে কেনাবেচা করবে, কিন্তু সেটা কিন্তু আসলে আবার ইনফর্মালি চলে যাবে, ক্যাশ বেস চলে যাবে, এবং এমন জায়গায় ক্যাশ এন্ড ক্যারি হয়ে যাবে হবে, এবং আলটিমেটলি লোকজনের ট্রাস্ট থাকবে না, অনেকে প্রতারিত হবে, এই সম্ভাবনাগুলো কিন্তু থেকে যাবে। এই জন্য কিন্তু আমরা চেষ্টা করছি যাতে একটা ফর্মাল সেক্টরে আসে, এবং এই ফর্মাল সেক্টরটাকে একটা সরকারি প্যাট্রোনাইজেশন যাতে থাকে। জনাব কামাল, বেশি মানুষ যদি কার্ডের মাধ্যমে কেনাবেচা করে, ট্রানজ্যাকশন করে, তাহলে সেটা অনেক দিক থেকে লাভজনক। একটা কনসার্নের কথা থাকে, যেটা আপনি নিজেও বলছিলেন যে সেটা আপনি অ্যাড্রেস করছেন, যে অনেক সময় নিরাপত্তার কথাটা আছে এবং সেখানে করছেন। তো এই নিরাপত্তাটা আসলে কোন কোন এন্ডে নিশ্চিত করা উচিত যাতে একজন মানুষ প্রতারিত না হয়? আমরা প্রায় আমি সবসময় এই কথাটা বলার চেষ্টা করি, এখন আমাদের মানে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে একটা সংখ্যা আছে কার্ডের ট্রানজ্যাকশনটা নিয়ে, অনেকেই করছে। আমরা একটা জায়গায় আশ্বস্ত করতে চাই, আমাদের মতো স্কিমগুলো, মাস্টারকার্ডের মতো কোম্পানি, রেগুলেটরদেরকে সাথে নিয়ে, বাংলাদেশের ব্যাংকগুলোকে সাথে নিয়ে আমরা মানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সিকিউরিটিটাকে ভালো করার জন্য। আজকে বাংলাদেশে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়েছে, আরও বেশ কয়েকটা ব্যাংক করছে, চিপের দিকে বাংলাদেশের কার্ডগুলো ধাবিত হচ্ছে, এগুলো কিন্তু সবই হচ্ছে কি সিকিউরিটিকে ভালো করার জন্য। আজকে SMS নোটিফিকেশন চালু হয়েছে, আপনি একটা ট্রানজাকশন করলে সাথে সাথে SMS নোটিফিকেশন যায়, এগুলি কিন্তু সবই সিকিউরিটি মেজারের অংশ, এবং তাতে আস্তে আস্তে আমরা অ্যাওয়্যার করার চেষ্টা করছি যে কার্ডের মাধ্যমে যদি ট্রানজাকশন করা হয় সেক্ষেত্রে এটা আরও সিকিউর। একটা ছোট্ট যদি উদাহরণ দিই, সামনে যে রোজা এবং ঈদ আসতেছে, একটা সময় ছিল যে বোনাস পেলে পরে ঈদের শপিং হতো,
এই কনসেপ্টটা কিন্তু আস্তে আস্তে সরে আসছে। কেন মানুষ এখন কিন্তু যদি সুযোগ পায় আগেই শপিংটা করে রাখে, বোনাস পেলে পরে সে কার্ডের টাকাটা শোধ দেয়। কি হলো? আগে যে ক্যাশ টাকায় মানুষ লেনদেন করতো, সেই ক্যাশ থেকে আস্তে আস্তে প্লাস্টিকের দিকে বা ডিজিটালের দিকে আমি বলবো ধাবিত হচ্ছে, যেটা আলটিমেটলি ট্রান্সপারেন্ট একটা সিস্টেমের মধ্যে চলে আসতেছে। এবং সিকিউরিটি, আমি তো ট্রানজেকশন সিকিউরিটি নিয়ে কথা বললাম, আমি ক্যাশ যে ক্যারি করে মার্কেটে যাচ্ছি, আমার পিক পকেট হতে পারে, আমি ছিনতাই হতে পারি, সেটা তো সুযোগটা এখানে নেই। তো এই সব ক্ষেত্র থেকে আমি বলবো যে ডিজিটাল ট্রানজেকশনে আমাদের মতো কার্ডগুলো অবশ্যই ভূমিকা রাখে। এবং আমরা একটা বড় সেক্টর মনে করি বাংলাদেশের পার্সপেক্টিভে ই কমার্স সেক্টর, এবং ই কমার্স সেক্টরে আমরা অলওয়েজ মাস্টারকার্ড আমরা চেষ্টা করি বিভিন্নভাবে সহায়তা করার জন্য, এবং যাতে করে ই কমার্স সেক্টরটা আরও আমরা ডেভেলপ করতে পারি। এবং এই ডেভেলপটা হলে ওভারঅল হবে কি, ডিজিটাল যদি ট্রানজেকশন বাড়ে সেটার মধ্যে আমি একজন অংশীদার হিসেবে কাজ করতে পারবো আশা করছি। তো আর একটা পয়েন্ট আমার একটু বলা উচিত যে ব্যাসিস ই কমার্স অ্যালায়েন্স থেকে আমরা আরেকটা কাজ করার চেষ্টা করছি, যে এই ই কমার্স সাইটগুলোকে ভেরিফাইডও করার চেষ্টা করছি। একটা পলিসির মধ্যে আমরা পলিসি নিয়ে এখন এই মুহূর্তে কাজ করছি, যদি ভেরিফাইড হয়ে যায় তাহলে আরো সিকিউরিটির জন্য যদি ওখানে একটা মানে ওয়েবসাইটে যদি একটা বলা থাকে ভেরিফাইড বাই ব্যাসিস ই কমার্স অ্যালায়েন্স, মানুষের জন্য আসলে আরো এটা বিশ্বাসযোগ্যতার দিক থেকে মানে ওটার গ্রহণযোগ্যতা বেশি পাবে। এইভাবে আমরা অনেক কিছু নিয়ে কাজ করছি, এটা পর্যায়ক্রমে আসবে। বাট এই মুহূর্তে আমাদের মেজর কনসার্ন যদি এটাকে গ্রো করতে না দেওয়া হয় এই সেক্টরটাকে, আমাদের অনেক চেষ্টাই হয়তো বা সেই পরিমাণ সফল হতে পারবে না বলে মনে করি। আমরা আশা করবো নিশ্চয়ই আপনারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চয়ই কথা বলবেন এবং আপনাদের প্রচেষ্টা সফল হোক, সেটাও আমরা চাই, এবং ই কমার্সের বাংলাদেশের উন্নত হোক। যারা ফাইম মাসুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা সৈয়দ মোহাম্মদ কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও কথা বলবো নিয়ে ভবিষ্যতে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।